এমবি কোচিং ক্লাসে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। সবাইকে অনুরোধ করা হচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ এখানে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এই ধরনের আরো অসংখ্য ভিডিও পেতে। ওকে, তাহলে আমাদের যে আজকে যে আমরা বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং যেখানে বিষয়টা আমরা পড়ার চেষ্টা করব, আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ একটা যে সিলেবাস দেওয়া আছে। অলরেডি আগের দিন সিলেবাস সম্পর্কে আমরা বিস্তারিত কথা বলেছিলাম। আজকে আমরা জানবো হচ্ছে এই সিলেবাসের ইউনিট 8 পিজি স্কেলের যে সিলেবাস আছে, যেটা হচ্ছে টেস্ট মেজারমেন্ট অ্যান্ড ইভলিউশন। এই সিলেবাসটা তোমরা এই যে এখানে দেখো, আমি গোটা সিলেবাসটাকে এখানে সামনে রেখেছি যাতে তোমাদেরকে কোনো প্রকার অসুবিধা না হয়, সেই জন্য গোটা সিলেবাসটা রেখেছি। এবং আজকে আমাদের যে টার্গেট সেটা হচ্ছে সাব টপিক 2, মেজারমেন্ট অফ স্ট্রেংথ, এন্ডুরেন্স, এজিলিটি, ফ্লেক্সিবিলিটি, স্পিড, রিয়াকশন টাইম, ব্যালেন্স, কোঅর্ডিনেশন, বডি কম্পোজিশন, স্ট্রেংথ, এন্ডুরেন্স, পাওয়ার। তাহলে ক্লাসটা একটু দীর্ঘায়িত হবে। বাকি যে নেক্সট দিনের ক্লাসে বাকি যে সাব টপিক 3, 4, 5 আছে সেগুলোকে আমরা বাকি দিনের ক্লাসে আমরা শেষ করব। এখন এই সাবটপিক আমরা বিস্তারিত কিছু কথা বলবো এবং কিছু এমসিকিউ আলোচনা থাকবে। যদি কাউ পড়ানোর সাথে সাথে যদি কেউ বুঝতে না পারো, তোমরা সাথে সাথে আমাকে রেসপন্স করবে, আমি তোমাদের রেসপন্সের উত্তর দেব। এবং সবশেষে আমরা কিছু আজকে যেগুলো পড়ানো হবে সেগুলো থেকেই কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আমরা তারপরে সেগুলোকে কোশ্চেন অ্যান্সার সেশনে যাব। এইবার আমরা চলে যাই আমাদের পরের সাব টপিক, যে মেজারমেন্ট অফ স্ট্রেংথ, এন্ডুরেন্স, এজিলিটি, ফ্লেক্সিবিলিটি, স্পিড, রিয়াকশন টাইম, ব্যালেন্স, কোঅর্ডিনেশন, বডি কম্পোজিশন, স্ট্রেংথ, এন্ডুরেন্স এন্ড পাওয়ার। যদিও এইগুলো আমরা স্ট্রেংথ, এন্ডুরেন্স, এজিলিটি এগুলো আমরা স্পোর্টস ট্রেনিং যখন পড়বো তখন আমরা এগুলো বিস্তারিত পড়বো। এখানে শুধু বলেছে মেজারমেন্ট অফ স্ট্রেংথ, অর্থাৎ স্ট্রেংথ তুমি কিভাবে মেজারমেন্ট করবে, এজিলিটি কিভাবে মেজারমেন্ট করবে, এই বিষয়গুলো বলা আছে। আমরা এখানে যেভাবে আমরা রেখেছি প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ধরো মেজারমেন্ট অফ স্ট্রেংথ সেটা সম্পর্কে লিখেছি, যে স্ট্রেংথ কাকে বলে, সেগুলো ক প্রকার, সেগুলো মাপার জন্য আমরা কি কি টেস্ট নিতে পারি, এবং সেটা মাপার জন্য কোন ধরনের ইনস্ট্রুমেন্ট দরকার, সেগুলো কিসের সাহায্যে আমরা মাপবো। এবং এই মেজারমেন্ট স্ট্রেংথ থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ করে 50-50 50টা করে এমসিকিউ রাখা আছে বিভিন্ন টাইপসের, যাতে তোমাদের মধ্যে কোনো প্রকার সমস্যা না হয়। তাহলে আমরা দেরি না করে আমরা শুরু করি। এই যে মেজারমেন্ট অফ স্ট্রেংথ, এটা বলতে কাকে বলে, স্ট্রেংথ আমরা কাকে বলি? দেখো নর্মাল আমি তোমাদেরকে বলি, স্ট্রেংথ ইজ দ্য এবিলিটি টু ওভারকাম দ্য রেজিস্ট্যান্স। সিম্পল কথা বলতে কি বুঝি, কোনো বাধার বিরুদ্ধে কাজ করার যে ক্ষমতা তাকেই আমরা স্ট্রেংথ বলবো। এই যে আমরা ডেইলি লাইফে কথা বলছি, হাঁটছি, চলছি, খাচ্ছি, এভরিথিং যা কিছু করছি সেটাই হচ্ছে কি আমাদের স্ট্রেংথ। এখানে তাই কথাটা লেখা আছে, স্ট্রেংথ হলো শরীরের কোনো একটি পেশি বা পেশিগুচ্ছের সর্বাধিক বল প্রয়োগ করার ক্ষমতা। অর্থাৎ এই যে ধরো আমি যখন হাঁটছি তখন আমাদের শরীরে অনেকগুলো মাসেল ইনভলভ হচ্ছে। আবার যখন আমি শুধুমাত্র বসে স্ট্যাটিক কোনো কন্ডিশনে শুধুমাত্র হাতটা তুলছি বা একটা ফিঙ্গার আমি নাড়াচ্ছি, তাহলে কি যে একটা ফিঙ্গার নাড়াচ্ছি মানে কি এখানে সিঙ্গেল মাসেল। তাহলে কখনো একটা পেশি হতে পারে, একাধিক পেশি বল প্রয়োগ করার কথা। বল মানে কি শক্তি প্রয়োগ করার যে ক্ষমতা, তাকে আমরা কি বলবো, স্ট্রেংথ। এই জন্য সিঙ্গেল লেখা আছে। সরি, কারেন্টটাকে লোডশেডিং হয়ে গেল। তোমরা যদি লোডশেডিং হয়ে যায় একটু ওয়েট করবে, আমি তোমাদেরকে এই ল্যাপটপ এখন লোডশেডিং হয়ে গেলে বন্ধ হয়ে যাবে। আমি অন্য একটা ল্যাপটপে দেখছি, আমি এটাকে শুরু করছি। আচ্ছা, যতক্ষণ চলছে আমরা বলতে থাকি। তাহলে দেখো এখানে স্ট্রেংথ বললো কি, যে কোনো একটা মাসেল বা একটা পেশি বা একাধিক পেশির বল প্রয়োগ করার ক্ষমতা। তাহলে স্ট্রেংথ আমরা কি বলেছিলাম, যে কোনো বাধার বিরুদ্ধে কাজ করার ক্ষমতাকে আমরা স্ট্রেংথ বা শক্তি আমরা বলবো। এখন এখানে একটা ছকের সাহায্যে, খুব সিম্পল একটা ছকের সাহায্যে তোমাদের যে বিভিন্ন প্রকার শক্তির ধরন আছে সেইগুলো কাকে বলে, সেগুলো উদাহরণ এবং সেগুলো কিভাবে আমরা পরিমাপ করব, তার যন্ত্র ইত্যাদি বিষয়গুলো এখানে দেওয়া আছে। আমরা সিম্পল বলি ম্যাক্সিমাল স্ট্রেংথ বা সর্বাধিক শক্তি আমরা কাকে বলবো। সর্বাধিক শক্তি আমরা তখন তাকে বলবো যখন একবারে কোনো বাধার বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করার যে ক্ষমতা, যে স্ট্রেংথ ইজ দ্য এবিলিটি টু ওভারকাম দ্য ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স, অর্থাৎ একবারের চেষ্টায় সর্বোচ্চ বাধা অতিক্রম যে ক্ষমতা, তখন আমরা তাকে ম্যাক্সিমাল স্ট্রেংথ বলবো। এটার উদাহরণ কি, যেমন বেঞ্চ প্রেস বা স্কোয়াট, এগুলোর মেজার করার জন্য হয় 1 RM। তোমরা নিশ্চয়ই নাম শুনবে 1 RM টেস্ট। এই 1 RM টেস্টের পুরো নাম হচ্ছে 1 রিপিটেশন ম্যাক্সিমাম।
কথাটা। এখানে কি বলছে, ধরো একবারে প্রচেষ্টায় সর্বোচ্চ বেশি কত কেজি ওজন তুমি তুলতে পারছো, সেটাই হচ্ছে তোমার এই ম্যাক্সিমাম টেস্ট পরিমাপ করা হয়। 1RM টেস্টের মাধ্যমে এমসিকিউ কিন্তু আসতে পারে। এখন এই 1RM টেস্ট জন্য বিভিন্ন যন্ত্র বা পদ্ধতিগুলোর নাম কি, বারবেল বা বিভিন্ন প্রকার ওজন প্লেট যেমন ডাম্বেল, বারবেল ইত্যাদি থাকে, সেগুলো কিসে মেজার করা হয়, কিলোগ্রামের দ্বারা মেজার করা হয়। মাথায় রাখতে হবে ম্যাক্সিমাম স্ট্রেংথ মেজার করা হয় কিলোগ্রামের দ্বারা, কেজি। এক্সপ্লোসিভ স্ট্রেংথ কি বলবো, বিস্ফোরক শক্তি। শুধু বিস্ফোরক শক্তি স্ট্রেংথের যে ডেফিনেশনটা আমরা পড়েছিলাম তার সাথে আমরা যুক্ত করবো কি, স্পিড। অর্থাৎ কোনো বাধার বিরুদ্ধে, সর্বাধিক বাধার বিরুদ্ধে যখন আমরা কাজ করব, হ্যাঁ, কত অল্প সময়ে আমরা সেই কাজটাকে করতে পারবো, তখন আমরা তাকে বলবো এক্সপ্লোসিভ স্ট্রেংথ। যেমন ধরো এই যে লং জাম্প বা এই যে স্ট্যান্ডিং বট জাম্প বা শর্ট পট আমরা যখন ছুটছি, কত অল্প সময়ে ফোর্সফুলি ওটাকে তুমি এক্সিকিউট করতে পারছো, সেটাই হচ্ছে তোমার এক্সপ্লোসিভ স্ট্রেংথ। যেমন স্ট্যান্ডিং বট জাম্প, ভার্টিক্যাল জাম্প, এক্সেট্রা, এগুলো হচ্ছে পরিমাপের টেস্ট। লেগ এক্সপ্লোসিভ স্ট্রেংথ সবাই হয়তো নাম শুনেছো। সেটা যন্ত্র কি, মেজারিং টেপ বা বিভিন্ন জাম্প মাপার যন্ত্র এক্সেট্রা। কিসে মেজার করা হয়, সেন্টিমিটার অর মিটার, আমি এখানে শুধুমাত্র সেন্টিমিটার লিখে রেখেছি, যার সাহায্যে পরিমাপ করা হয়। আর আছে কি স্ট্রেংথ এন্ডুরেন্স। স্ট্রেংথ এন্ডুরেন্স কাকে বলবো, এই যে দীর্ঘ সময় ধরে আমি কোনো বাধার বিরুদ্ধে কাজ করা যাওয়ার ক্ষমতাকে আমাদের স্ট্রেংথ এন্ডুরেন্স আমরা বলবো। যেমন পুশ আপ, পুল আপস, যেগুলো সিট আপস, এগুলোকে আমরা কি করি, স্ট্রেংথ এন্ডুরেন্স মেজার করার জন্য এই টেস্টগুলোকে ব্যবহার করি। এগুলো কিসের সাহায্যে মেজার করা হয়, রিপিটেশন বা সংখ্যা গণনার সাহায্যে। এবার স্ট্যাটিক স্ট্রেংথ আমরা কখন বলবো, যখন আমরা স্থির অবস্থায় কোনো বাধার বিরুদ্ধে কাজ করছি, অর্থাৎ তুমি কিছু দেয়ালে পুশ করছো বা এই দেয়ালকে ঠেলছো কোনো জায়গা দাঁড়িয়ে থেকে, যখন মাসেলসের কোনো মুভমেন্ট হচ্ছে না, তখন আমরা তাকে বলবো স্ট্যাটিক স্ট্রেংথ। এই স্ট্যাটিক স্ট্রেংথ মাপার জন্য আমরা বিভিন্ন সময় আমরা কি করি, বিভিন্ন প্রকার হ্যান্ড গ্রিপ ডাইনামোমিটার আমরা ব্যবহার করি, যেটা গ্রিপ স্ট্রেংথ টেস্ট মেজার, স্ট্যাটিক স্ট্রেংথ মেজার করার জন্য আমরা ব্যবহার করে থাকি। আর একটা কি আছে, রিলেটিভ স্ট্রেংথ টেস্ট যাকে বলা হয়। রিলেটিভ স্ট্রেংথ সেটা আমরা কি করব, যে শরীরের যে আমাদের ওজন, সেই ওজনের তুলনায় আমি কত বেশি বল প্রয়োগ করার ক্ষমতা, অর্থাৎ আমার যা ওয়েট তার থেকে কত বেশি আমি বল প্রয়োগ করতে পারছি, তখন আমরা তাকে বলবো রিলেটিভ স্ট্রেংথ। রিলেটিভ স্ট্রেংথ সাধারণত মেজার করা হয় 1RM টেস্টের মাধ্যমে, যেখানে তার ফর্মুলা হচ্ছে স্ট্রেংথ ডিভাইডেড বাই বডি ওয়েট। অর্থাৎ তুমি যত কিছু ওজন তুলতে পারছো সেটা ডিভাইডেড বাই তোমার বডি ওয়েট। দেখা হলো তোমার বডি ওয়েট হচ্ছে 60 কেজি, তুমি কোনো একটা ওজন তুললে হচ্ছে 80 কেজি, তাহলে তোমার এই 60 ডিভাইডেড বাই 80, এটা হচ্ছে যে স্কোরটা পাওয়া যাবে, সেটাই হচ্ছে তোমার রিলেটিভ স্ট্রেংথ। এটা সাধারণত যাদের বেশি ভালো, যারা হয়তো এই যে বিভিন্ন প্রকার কি বলে যে বডি বিল্ডিং করে, তাদের কিন্তু রিলেটিভ স্ট্রেংথ প্রচুর বেশি হয়। তারপরে দেখো এখানে একটা ছকের সাহায্যে কি করেছি, যে কিছু কিছু আমাদের শরীরের পেশি শক্তি মাপার জন্য আমরা কোন কোন ধরনের টেস্ট বা পরীক্ষা নিতে পারি, তার কতগুলো উপাদান দেওয়া আছে। যেমন ধরো মাসকুলার স্ট্রেংথ। মাসকুলার স্ট্রেংথ মাপার জন্য আমরা কি করি, পুশ আপ বা অ্যাবডোমিনাল কার্ল বা স্কোয়াট থার্স্ট ব্যবহার করি। আবার সহনশীলতা পেশি শক্তি, মাসকুলার এন্ডুরেন্স, তার জন্য আমরা কি করি, সাধারণত 1000 মিটার দৌড় বা রান অ্যান্ড ওয়াক টেস্ট আমরা করি। ফ্লেক্সিবিলিটির জন্য কি করি, সিট অ্যান্ড রিস্ট টেস্ট নিই। বডি মাস ইন্ডেক্স বিএমআই কি করি, শরীরের হাইট ওয়েটের অনুপাত আমরা বের করি, সেখানে ফর্মুলা আছে, তার মাধ্যমে আমরা করি। আর হচ্ছে কি ওয়েস্ট হিপ রেশিও, তা আমরা দিয়ে কি সাহায্য কি ব্যবহার করি, সাধারণত আমাদের লোয়ার বডি পার্ট কোমর, তার পরিমাপের মাধ্যমে কিন্তু আমরা ওয়েস্ট হিপ রেশিও WHR আমরা কিন্তু নির্ণয় করে থাকি। এখন এই যে পেশি শক্তির যে পুশ আপ টেস্ট আমরা কিভাবে হয়, সেগুলো এখানে কতগুলো কথা লেখা আছে, সেগুলো আমি আর বলছি না। এখানে দেখো এই যে পুশ আপ টেস্ট বা অ্যাবডোমিনাল কার্ল টেস্ট, এগুলো বিভিন্ন প্রকার টেস্টের নাম। সেই টেস্ট শরীরের কোন পার্টিকুলার মাসেলসের স্ট্রেংথ মেজার করে, তার সংক্ষিপ্ত পদ্ধতি, যন্ত্রপাতি ইত্যাদি এখানে একটা ছোট্ট চার্টের মধ্যে করা আছে, যাতে তোমাদেরকে বুঝতে সুবিধা হয়। পুশ আপ টেস্ট কি করে, কোন অংশের আমাদের শক্তি, পেশি শক্তি মাপে, সাধারণত শরীরের উপরের অংশে বা আর্ম বা চেস্ট শোল্ডারের এই অংশের কিন্তু আমাদের পুশ আপ টেস্ট আমাদের পেশি শক্তি পরিমাপ করে। এর জন্য কি যন্ত্রপাতি দরকার, তেমন কোনো যন্ত্রপাতি দরকার নেই, ফ্লোর ম্যাট বা স্টপওয়াচ দরকার। অ্যাবডোমিনাল কার্ল টেস্ট যেটা কি করে, যেটাকে আমরা বলি সিট আপ, সাধারণত সেটা কি করে, পেটের পেশির আমাদের স্ট্রেংথ মাপা হয়। স্কোয়াট থার্স্ট সেটা কি করে, শরীরের লেগ পাওয়ার, অর্থাৎ শরীরের যে নিচের অংশ সেটাকে তার স্ট্রেংথ মাপার জন্য হয়। পুলার টেস্ট কি করে, আপার ব্যাক আর্ম
যেটা হচ্ছে ধরো পুল আপ, যখন যেটা ঝোলা, সেই টেস্টে কি করে আপার ব্যাক আর্ম মাসেলস এর স্ট্রেংথ কিন্তু মেজার করে। গ্রিপ স্ট্রেংথ টেস্ট, সেটা হচ্ছে হাতের হতে পারে, পায়ের হতে পারে, তার মাধ্যমে কিন্তু যে হ্যান্ড গ্রিপ ডাইনামোমিটার, যেখানে হাতের শক্তি মাপা হয়, যেটার ওজন হচ্ছে কিলোগ্রাম বা নিউটন। এখন এই যে যে স্ট্রেংথ আমরা যেটা পড়লাম, সেই স্ট্রেংথ থেকে এখানে বিভিন্ন প্রকার এমসিকিউ দেওয়া আছে, সেগুলো নিয়েও আমরা কোনো কথা বলছি না, কারণ পরবর্তী এগুলো তোমরা পড়ে নেবে, তোমাদেরকে পাঠানো হবে, প্রত্যেকটা আলাদা আলাদা করে দেওয়া আছে যাতে তোমাদেরকে কোনো প্রকার অসুবিধা না হয়। এর পরে যে পার্টটা ছিল স্ট্রেংথের পরেই যে মেজারমেন্ট অফ এন্ডুরেন্স। এন্ডুরেন্স আমরা সহনশীলতা বলতে কি বুঝবো? স্ট্রেংথ হচ্ছে কি আমাদের কোনো বাধার বিরুদ্ধে কাজ করা, আর এন্ডুরেন্স বলছে কত সময় দীর্ঘক্ষণ ধরে কাজ করার ক্ষমতা আমাদের ক্লান্তি ছাড়াই, অর্থাৎ আমাদের ফ্যাটিক আসবে না এমন অবস্থায় দীর্ঘক্ষণ ধরে কাজ চালিয়ে যাওয়ার যে ক্ষমতা, তাকেই আমরা কি বলবো? সহনশীলতা বা এন্ডুরেন্স। এখানে এন্ডুরেন্সের কতগুলো ধরন এখানে দেখো দেওয়া আছে, তার উপর গুলো তার ডেফিনেশন কাকে বলে এবং সেটা পরিমাপ করার জন্য কোন কোন ধরনের টেস্ট মেজার করা হয় সেখানে এখন দেওয়া আছে। দেখো কার্ডিওভাস্কুলার এন্ডুরেন্স, যেটা হচ্ছে হৃদযন্ত্রের সহনশীলতা পরিমাপ করার জন্য আমরা কি করি? 12 মিনিট রান অ্যান্ড ওয়াক টেস্ট করি, বা কুপার টেস্ট করি, হার্বার্ডের টেস্ট বা বিপ টেস্ট কিন্তু আমরা কার্ডিওভাস্কুলার এন্ডুরেন্স মেজার করার জন্য কিন্তু ব্যবহার করি। এইগুলো কিন্তু পুরো একদম মুখস্থ থাকা দরকার। কার্ডিওভাস্কুলার এন্ডুরেন্স কোন কোন টেস্টের দ্বারা মাপা হয়, এমসিকিউ আসতেই পারে, যে কোনো একটা অপশন থাকবে তোমার কাছে। মাস্কুলার এন্ডুরেন্স হচ্ছে কোনো ধরো নির্দিষ্ট কোনো একটা পেশির এন্ডুরেন্স মাপার জন্য আমরা কি করি? পুশ আপ বা সিট আপস আমরা দিতে পারি, সিট আপ দিয়ে আমাদের অ্যাবডোমিনাল পেশির স্ট্রেংথ মাপা হয়। আবার লোকাল মাসেল এন্ডুরেন্স, আমরা যখন কোনো স্থানীয় পেশির অর্থাৎ স্পেসিফিক কোনো পেশির যখন আমরা করব, সেটা দেখো ওয়াল সিট রিস্ট টেস্ট করতে পারি বা আর্ম কার্ল টেস্ট করতে পারি। জেনারেল এন্ডুরেন্স টেস্টের জন্য আমরা কি করব? কুপার টেস্ট বা বিপ টেস্ট ব্যবহার করব। স্পিড এন্ডুরেন্স এর মাপার ক্ষেত্রে আমরা কি করব? রিপিটেড স্প্রিন্ট টেস্ট 400 মিটার 800 মিটার রান আমরা ব্যবহার করতে পারি। আর যে দুটো অ্যানারোবিক এন্ডুরেন্স আমরা যেটা মারার জন্য কি করব? অ্যানারোবিক এন্ডুরেন্স মাপা হয় কিন্তু 100 মিটার স্প্রিন্ট টেস্ট দিয়ে, মাথায় রাখতে হবে। আর অ্যারোবিক এন্ডুরেন্স টেস্টের জন্য আমরা কি করব? 12 মিনিট রান করব, বিপ টেস্ট বা ইয়ো টেস্ট আমরা ব্যবহার করব। এখন এই যে এন্ডুরেন্স আমরা পড়লাম, এন্ডুরেন্স মূলত দুই ধরনের হয়ে থাকে। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে কার্ডিওভাস্কুলার এন্ডুরেন্স আর একটা হচ্ছে নর্মাল মাসকুলার এন্ডুরেন্স। একটা পেশির আর একটা হৃদযন্ত্রীয় সহনশীলতা পরিমাপ করা হয়। এখন কার্ডিওভাস্কুলার এফিসিয়েন্সি মাপার যে টেস্টগুলো, সেগুলো দেখো 12 মিনিট রান অ্যান্ড ওয়াক টেস্ট, হার্বার্ড টেস্ট, বিপ টেস্ট ইত্যাদি। আর হচ্ছে মাসকুলার এন্ডুরেন্স মাপার জন্য সিট আপ বা পুশ আপ। ক্লিয়ার? এগুলো কিন্তু একদম মাথায় রাখবে, ভুলবে না। এখন এই এমসিকিউ আছে এই মাসকুলার এই এন্ডুরেন্স থেকে, এখানে প্রায় 50টা বিভিন্ন ধরনের এন্ডুরেন্সের উপর এমসিকিউ করানো আছে। তোমরা সেগুলো দেখে নেবে যাতে তোমাদের কোনো প্রকার অসুবিধা না হয়, সেই কারণে এখানে রাখা আছে। এরপরে যেটা আসে আমাদের মেজারমেন্ট অফ ফ্লেক্সিবিলিটি, অর্থাৎ নমনীয়তা বলতে আমরা কি বুঝি? এই যে ফ্লেক্সিবিলিটি হলো যে আমাদের শরীরে যে বিভিন্ন প্রকার যে জয়েন্ট গুলো আছে, রিস্ট জয়েন্ট, এলবো জয়েন্ট, শোল্ডার জয়েন্ট, নি জয়েন্ট, হিপ জয়েন্ট, এই জয়েন্ট গুলোর কি হতে, জয়েন্ট গুলোর যে নড়াচড়ার ক্ষমতা, চলাচলের ক্ষমতাকে আমরা কি বলবো? ফ্লেক্সিবিলিটি, মানে কতটা ফ্লেক্সিবল, কতটা মুভমেন্ট করতে পারছে। সিম্পল উদাহরণ, যে শরীরটাকে সামনের দিকে বাঁকানো বা হাতের জয়েন্টটাকে ঘোরানো, কতটা সেই জয়েন্টটাকে মুভ করছে, তাকেই আমরা কি বলবো? ফ্লেক্সিবিলিটি। এখন এই ফ্লেক্সিবিলিটি মূলত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে স্ট্যাটিক ফ্লেক্সিবিলিটি, একটা হচ্ছে ডাইনামিক ফ্লেক্সিবিলিটি। স্ট্যাটিক ফ্লেক্সিবিলিটি কখন বলবো? যে জয়েন্টটা কোনো স্ট্যাটিক কন্ডিশন অবস্থায়, অর্থাৎ কোনো নির্দিষ্ট ফিক্সড পজিশনে রেখে সে কতটা মুভমেন্ট করতে পারছে। এই যে ধরো বিভিন্ন প্রকার যৌগিক এক্সারসাইজ আমরা করি, জয়েন্ট একটা ফিক্সড পজিশনে রেখে আমরা মুভ করছি, এটা হচ্ছে আমাদের স্ট্যাটিক ফ্লেক্সিবিলিটি। ডাইনামিক ফ্লেক্সিবিলিটি কি বলবো? যখন আমরা চলমান অবস্থায় কতটা, যেমন এই যে আর্ম সুইং করছি বা আর্মটাকে রোটেশন করছি বা লেগটাকে কিক করছি, এই অবস্থায় কতটা সেটা এক্সটেনশন করতে পারছে, সেটাই হচ্ছে আমাদের ডাইনামিক ফ্লেক্সিবিলিটি। এখন এই ফ্লেক্সিবিলিটি কিভাবে মেজার করা হয়, এখানেও আমি সুন্দরভাবে কতগুলো একটা ছকের সাহায্যে তোমাদেরকে দেওয়া আছে। যে সিট অ্যান্ড রিস্ট টেস্ট, বিভিন্ন পরীক্ষার নামগুলো দেবো। সিট অ্যান্ড রিস্ট টেস্ট সেটা কিভাবে মেজার করা হয়? ফ্লেক্সিবিলিটি অফ লোয়ার ব্যাক অ্যান্ড হ্যামস্ট্রিং।
আমাদের শরীরের নিচের অংশ বা পেছন দিকের নিচের অংশ বা হ্যামস্ট্রিং মাসেলস এর জন্য এই সিট অ্যান্ড রিস্ট টেস্টটা মেজার করা হয়, যেটার জন্য কি লাগে, একটা ফ্লেক্সিবিলিটি বক্স লাগে। আবার শোল্ডার ফ্লেক্সিবিলিটির জন্য যদি শোল্ডারে আমরা ফ্লেক্সিবিলিটি মেজার করতে যাই তাহলে শোল্ডার জয়েন্ট ফ্লেক্সিবিলিটি টেস্ট নিতে হবে। আবার ব্যাক স্ট্রেস টেস্ট যদি আমরা কি করি সেটা শোল্ডার এবং আর্ম ফ্লেক্সিবিলিটি মেজার করার জন্য পরিমাপ করা হয়। ট্রাঙ্ক ফ্লেক্সিবিলিটি যদি আমরা মেজার করতে চাই তাহলে স্পাইনাল ফ্লেক্সিবিলিটি টেস্ট নিতে হবে। আবার ব্রিজ আপ টেস্ট যদি আমরা করি স্পাইন অ্যান্ড হিপ ফ্লেক্সিবিলিটি টেস্ট আমরা করতে হবে। টো টাচ আমরা করে কিন্তু লোয়ার ব্যাক অ্যান্ড হ্যামস্ট্রিং মাসেলসের ফ্লেক্সিবিলিটি টেস্ট আমরা নিতে পারি। এখন এই টেস্ট নেওয়ার জন্য বেশ কিছু যন্ত্রপাতি আছে, যেগুলোকে আমরা অনেক সময় আমরা মাঝে মধ্যে শুনে থাকি। ফ্লেক্সিবিলিটি মাপা হয় কি হয়, ফ্লেক্সোমিটার নামক কোনো যন্ত্রের সাহায্যে। ঠিকই ওরকম আরো বেশ কিছু যন্ত্র আছে যেগুলো দিয়ে আমরা ফ্লেক্সিবিলিটি মাপতে পারি। তাকে অনেক সময় ফ্লেক্সিবিলিটি বক্স বা সিট অ্যান্ড ডিস্ক বক্স বলা হয়, বা মেজারিং টেপ বা স্কেলের সাহায্যে ব্যবহার করতে পারি, গনিওমিটারের সাহায্যে আমরা ব্যবহার করতে পারি, ইয়ারডেক্স বা বিভিন্ন প্রকার মিটার স্কেলের সাহায্যে কিন্তু আমরা সেই টেস্টটাকে ফ্লেক্সিবিলিটি ব্যবহার করতে পারি। ব্যবহারের কিছু উদ্দেশ্য আছে, সেগুলো আমি বলছি না, তোমরা এগুলোকে পড়ে নিও। এখানেও 50 এমসিকিউ করা আছে ফ্লেক্সিবিলিটির উপর, যাতে তোমাদের কোনো প্রকার সমস্যা না হয়। এরপর আমাদের যেটা ছিল স্পিড, মেজারমেন্ট অফ স্পিড, যেটা আলাদা একটা সাব টপিক ছিল। এখন স্পিড স্যার কাকে বলে? স্পিড হলো একটা এবিলিটি যেটা কি করছে, কোনো সার্টেন ডিস্টেন্সকে কভার করছে এত শর্টেস্ট পিরিয়ড অফ টাইম, মানে অল্প সময়ে তুমি কত বেশি দূরত্ব অতিক্রম করছো, সেই যে দূরত্ব অতিক্রম করার শর্টেস্ট পিরিয়ড অফ টাইমকেই আমরা কি বলবো, স্পিড। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার ক্ষমতাকে আমরা গতি বলবো। এখন গতিকে আমরা যখন আমরা পড়বো দেখবো গতিকে মূলত আমরা 5টি ভাগে ভাগ করে থাকি। একটাকে বলা হয় রিঅ্যাকশন স্পিড, অ্যাক্সিলারেশন স্পিড, ম্যাক্সিমাম স্পিড, স্পিড এন্ডুরেন্স বা মুভমেন্ট স্পিড। এখন এই প্রত্যেকটার মানে যদি আমরা একটুখানি দেখে নিই স্যার, রিঅ্যাকশন স্পিড কাকে বলে। আমরা যখন রিঅ্যাকশন টাইম করবো তখন আমরা যদিও বিস্তারিত বলবো, সিম্পল জেনে নাও। রিঅ্যাকশন স্পিড হচ্ছে কোনো একটা স্টিমুলাস তোমার কাছে আসলো, সেই স্টিমুলাসের পরিপ্রেক্ষিতে তুমি রিঅ্যাক্ট করছো। তাহলে যে স্টিমুলাসটা তুমি সেটাকে গ্রহণ করলে, তোমার বিভিন্ন সেন্সারি ইনপুট দিয়ে গ্রহণ করে সেটা আমাদের তুমি সেটাকে গ্রহণ করার পরে পারসিভ করলে করার পর তুমি রিঅ্যাক্ট করলে, তাহলে এটা করতে একটা সময় লাগে। সেই স্টিমুলাস আর হচ্ছে তোমার রিঅ্যাকশন করার মধ্যবর্তী সময়কে রিঅ্যাকশন টাইম বা রিঅ্যাকশন স্পিড আমরা বলবো। ধরো যাক কোনো একটা স্পিনটা 100 মিটার ব্লকে বসে আছে, তাকে অন ইওর মার্ক সেট গান ফায়ার। এই যে গান ফায়ার থেকে শুরু করে সে যখন ফার্স্ট হার্ডেল ছেড়ে যখন স্টার্টিং ব্লক ছেড়ে উঠছে, এই মধ্যবর্তী সময়কে আমরা কি বলবো, রিঅ্যাকশন স্পিড। এখানে দেখো কোনো সংকেতের পাওয়ার পর দ্রুত প্রতিক্রিয়া জানানোর ক্ষমতাকেই আমরা রিঅ্যাকশন স্পিড বলবো। অ্যাক্সিলারেশন স্পিড কি বলবো? অ্যাক্সিলারেশন সর্বোচ্চ গতি, যখন শূন্য গতি থেকে দ্রুত সর্বোচ্চ গতিতে অর্জন করার ক্ষমতা। ধরো তুমি বাইক চালাচ্ছ, এখন বাইক প্রথমে স্টার্ট দিয়েই তো তুমি গাড়ি 100-এ তুলতে পারো না। এখন কি করছো, গাড়িটা চলার পরে তুমি এইবার অ্যাক্সিলারেটর মুড়িয়ে দিলে, গাড়ির সর্বোচ্চ গতিতে যে ছোটার যে ক্ষমতা, অর্থাৎ তুমি যে শুরু থেকে তোমার কত তাড়াতাড়ি তুমি সর্বোচ্চ গতি, তোমার যে ম্যাক্সিমাম ক্যাপাবিলিটি আছে তার সর্বোচ্চ ক্ষমতাতে তুমি যখন পৌঁছাবে, সেটা হচ্ছে অ্যাক্সিলারেশন স্পিড। এবার তাহলে স্যার ম্যাক্সিমাম স্পিড কোনটা? সর্বাধিক গতি। সর্বাধিক গতি হচ্ছে শরীরের সর্বোচ্চ গতি তুমি কতক্ষণ ধরে রাখতে পারছো। ধরো তুমি তোমার ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ারে তুমি ছুটছো, এই 80 কিলোমিটারটাকে তুমি কতক্ষণ ধরে তুমি সেটাকে তুলতে পারছো, ধরে রাখতে পারছো, সেই ধরে রাখার ক্ষমতাকেই তোমাকে বলছে ম্যাক্সিমাম স্পিড। আর স্পিড এন্ডুরেন্সটা কি? স্পিড এন্ডুরেন্স বলছে দীর্ঘ সময় ধরে গতি ধরে রাখার ক্ষমতা। অর্থাৎ তুমি একটা গতিকে কতক্ষণ ধরে তুমি সেটাকে ধরে রাখতে পারছো, দীর্ঘ সময় ধরে তুমি একটা ওয়ার্ক চালিয়ে যাচ্ছ, সেই যে দীর্ঘ সময় ধরে ওয়ার্ক চালিয়ে যাওয়ার ক্ষমতাকে আমরা এন্ডুরেন্স বলবো। কেন? এন্ডুরেন্স আছে মানেই আমাদের বুঝতে হবে এটা দীর্ঘ সময় ধরে চলবে। আর মুভমেন্ট স্পিড আমরা কখন বলবো? যে শরীরের কোনো নির্দিষ্ট একটা পার্টিকুলার কাজ, পার্টিকুলার ওয়ার্ক বা পার্টিকুলার একটা নির্দিষ্ট অর্গানকে দ্রুত চলাচল করার ক্ষমতাকে আমরা কি বলবো? মুভমেন্ট স্পিড। এখানে দেখো লেখা আছে আর্ম স্পিড ইন বক্সিং। ধরো বক্সিং এ যখন আমরা পাঞ্চ করছি, এই যে পাঞ্চ করাটা
কত ফাস্ট আমি এই মুভমেন্টটাকে করতে পারছি সেটাই হচ্ছে আমার মুভমেন্ট স্পিড। এখন এই বিভিন্ন প্রকার যে টেস্টগুলো আছে, অ্যাক্সেলারেশন স্পিড, ম্যাক্সিমাম স্পিড, এইগুলোকে আমরা মেজার করব কি করে? এখানে তার কতগুলো টেস্টের নাম দেওয়া আছে। দেখো, অ্যাক্সেলারেশন স্পিড আমরা মেজার করব 30 মিটার স্প্রিন্ট টেস্ট দিয়ে, মাথায় রাখতে হবে। ম্যাক্সিমাম স্পিড কি করব? 50 ইয়ার্ড ড্যাশ বা 50 মিটার ড্যাশ দিয়ে। ম্যাক্সিমাম স্পিড এছাড়াও মেজার করা যায় 100 মিটার স্প্রিন্ট টেস্ট দিয়ে। স্পিড এজিলিটি মেজার করবো কি দিয়ে? ষাটের নাম দিয়ে। আর টপ স্পিড মেজার করবো ফ্লাইং 30 মিটার টেস্ট এর মাধ্যমে। ক্লিয়ার? এই স্পিড থেকেও এখানে প্রায় 50টা এমসিকিউ বিভিন্ন ধরনের বিভিন্ন ভাবে দেওয়া আছে, সেগুলো আমরা বলছি না, তোমরা এগুলোকে কিন্তু পড়ে নেবে। এবং এগুলো থেকেই শুক্রবার দিন যে তোমাদের মক টেস্টের ক্লাস আছে, সেই মক টেস্ট কিন্তু এখান থেকে আসবে। নেক্সট আসছে মেজারমেন্ট অফ রিয়াকশন টাইম। তাহলে আমরা এর আগেই একটু আগে রিয়াকশন টাইম আমরা কি বলছিলাম? প্রতিক্রিয়ার সময়, অর্থাৎ কোনো একটা স্টিমুলাস তুমি পাচ্ছ, সেই স্টিমুলাসের পরিপ্রেক্ষিতে তুমি রিয়াক্ট করছো। তাহলে স্টিমুলাসের পরিপ্রেক্ষিতে তুমি যে রিয়াক্ট করছো, এই রিয়াক্ট করার মধ্যবর্তী সময়কে আমরা বলবো রিয়াকশন টাইম বা রিয়াকশন এবিলিটি। এখন এই রিয়াকশন টাইম যত যার ভালো হবে, সেই স্পোর্টসম্যান তত বেশি ভালো হবে। কারণ এখন দেখো, তুমি 100 মিটার ব্লকে বসে আছো, তুমি যখন স্টার্টিং ব্লকে বসে থাকার যখন অন ইউর মার্ক সেট বলে গান ফায়ার হলো, তুমি দেখা হলো একটা 10 মাইক্রো সেকেন্ড সময় নিয়ে নিলে, কেউ নিলে ধরো 1 মাইক্রো সেকেন্ড। তাহলে যে কম সময় নেবে সে তত তাড়াতাড়ি সেই কাজটাকে কমপ্লিট করতে পারবে। তাহলে এই মুভমেন্ট অর্থাৎ এই রিয়াকশন টাইম যত কম হবে, তত কিন্তু আমাদের স্পোর্টস পারফরমেন্সের ক্ষেত্রে ভালো। এখন এই রিয়াকশন টাইম কিন্তু মূলত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে সিম্পল রিয়াকশন টাইম, একটা হচ্ছে কমপ্লেক্স রিয়াকশন টাইম। এখন সিম্পল রিয়াকশন টাইম আমরা কাকে বলবো? সিম্পল রিয়াকশন টাইম হচ্ছে তোমার কাছে কি ধরনের স্টিমুলাস আসছে, তুমি সেই স্টিমুলাসটা যখন তুমি জানবে যে হ্যাঁ আমার কাছে এই ধরনের স্টিমুলাস আসছে, অর্থাৎ তুমি 100 মিটার ব্লকে বসে আছো, তুমি জানছো তোমার কাছে অন ইউর মার্ক সেট গান ফায়ার হলেই তোমাকে ছুটতে হবে, কারণ এই স্টিমুলাসটা তুমি জানো, তার পরিপ্রেক্ষিতে তুমি মুভমেন্ট করছো, তখন আমরা তাকে বলবো সিম্পল রিয়াকশন টাইম। কমপ্লেক্স রিয়াকশন টাইম আমরা কখন বলবো? কমপ্লেক্স রিয়াকশন টাইম আমরা যখন বলবো যে আমার কাছে কোন ধরনের রিয়াকশন আসবে, কোন ধরনের স্টিমুলাস আসবে, যার পরিপ্রেক্ষিতে আমাকে রিয়াক্ট করতে হবে, সেই স্টিমুলাসের সম্পর্কে তোমার কোনো প্রকার ধারণা নেই, তখন তাকে আমরা বলবো কমপ্লেক্স রিয়াকশন টাইম। আমরা যদি একটা উদাহরণ দিই, ধরো একটা ফুটবলের গোলকিপার ফুটবল গোলপোস্টে দাঁড়িয়ে আছে, পেনাল্টি কিক হচ্ছে, পেনাল্টি কিকের সময় ফুটবলের গোলকিপার সে কিন্তু জানে না তার কাছে স্টিমুলাস বলটা ডান দিকে আসবে না বাম দিকে আসবে, বলটা নিচে আসবে না বলটা উপর দিয়ে যাবে, সে কিন্তু কোনো কিছুই আননোন। রেফারি সিগন্যাল দিল, সিগন্যালের সাথে বলটাকে স্টিমুলাসটা তার কাছে আসছে, দেখা যাচ্ছে অনেক সময় কোনো একজন যে ফুটবলার গোলকিপার থাকে, বল যাচ্ছে রাইট সাইড, সে গেল লেফট সাইড জাম্প করলো, আবার বল গেল লেফট সাইড, সে রাইট সাইড জাম্প করছে। তার মানে কি, তার কাছে একটা আননোন স্টিমুলাসের এগেইনস্টে সে রিয়াক্ট করছে, তখন আমরা তাকে বলবো কমপ্লেক্স রিয়াকশন টাইম। সেই কথাগুলো এখানে লেখা আছে। আর একটা দেখো, রিয়াকশন টাইম আমরা অনেক সময় রিয়াকশন টাইমার নামক যে যন্ত্র আছে তার সাহায্যে ব্যবহার করে থাকি, যেটা হচ্ছে চয়েস রিয়াকশন টাইম। অর্থাৎ এখানে যে একাধিক স্টিমুলাস থাকবে এবং একাধিক স্টিমুলাসকে তুমি যেটা রেসপন্স করবে, সেই রেসপন্সকে কি করবে, সেই পার্টিসিপেন্টকে বেছে নিতে হবে কোন ধরনের স্টিমুলাস থেকে তাকে পার্টিকুলার রেসপন্সটাকে করবে। যেমন ধরো, এই যে ধরো ট্রাফিক সিগন্যালে যে বিভিন্ন প্রকার আলো জ্বলে, সবুজ, লাল, নীল, কোন আলো দিয়ে তুমি কি ধরনের মুভমেন্ট করবে, সেটাকে আমরা চয়েস রিয়াকশন টাইম হচ্ছে ধরো এই যে ফুটবল খেলার যে গতি প্রকৃতি যে হ্যাঁ বলুন। তো আমি এই মুহূর্তে আচ্ছা বেশ, এই যে ফুটবল খেলার যে বিপক্ষ খেলোয়াড় কোন দিকে বল নিয়ে যাচ্ছে, কিভাবে বল নিয়ে যাচ্ছে, সমস্ত নির্ভর করছে যে ডান দিকে যাবে না বাম দিকে যাবে, তোমাকে তো একাধিক স্টিমুলাস আছে, তোমায় কিন্তু ডিসাইড করতে হবে। তো এটা হচ্ছে চয়েস রিয়াকশন টাইম। আর ডিসক্রিমিনেশন রিয়াকশন টাইম মানে কি, এখানে স্টিমুলাস ভ্যারাইটিজ স্টিমুলাস থাকবে, কিন্তু শুধুমাত্র পার্টিকুলার একটা স্টিমুলাসের পরিপ্রেক্ষিতে তোমাকে প্রতিক্রিয়া জানাতে হবে। ধরো কোনো একটা তুমি স্টিমুলার যখন ধরো তুমি কোনো একটা রিয়াকশন টাইমার, যে ডিজিটাল রিয়াকশন টাইমার নামক যন্ত্র আছে, সেখানে তুমি বসে আছো, তোমাকে বলা হলো যে এখানে ভ্যারাইটিস অফ লাইট আছে বা সাউন্ড আছে, শুধুমাত্র গ্রিন লাইট জ্বললেই তুমি সেখানে হাত দেবে।
ক্লিয়ার? তাহলে এখানে কি ভ্যারাইটিস অফ স্টিমুলাস আছে, তোমার সামনে লাল নীল হলুদ সবুজ আলো জ্বলছে, তুমি সেখান থেকে পার্টিকুলার যে কোনো একটা জ্বললেই তুমি রিয়াক্ট করবে, তো সেটাকে বলবো কি ডিসক্রিমিনেশন রিয়াকশন টাইম। তাহলে এই আবার কমপ্লেক্স রিয়াকশন টাইম কি বলেছে, স্টিমুলাস আসবে, রেসপন্স দুটোই জটিল, তুমি জানো না কোন ধরনের রেসপন্স তোমাকে নিতে হবে, তখন তাকে আমরা বলবো কমপ্লেক্স। এখানে দেখো সিম্পল একটা স্টকের সাহায্যে বোঝাতে দেওয়া আছে, যে দেখো সিম্পল রিয়াকশন টাইমে স্টিমুলাসের সংখ্যা একটাই, সিম্পল, আমি জানি কি ধরনের স্টিমুলাস আসবে, রেসপন্সের সংখ্যাও কিন্তু একটা। চয়েস রিয়াকশন টাইম কি করতে, সেখানে স্টিমুলাস কিন্তু ভ্যারাইটিস হতে পারে, আবার রেসপন্স সেখানে কি হতে পারে, এটা মাল্টিপল হতে পারে, একটা হতে পারে, কি সেট করছে, সে কি একটা সেট করবে যাবো, বা দুটো আলো জ্বললে তোমাকে গ্রিন রেড দুটোতেই হাত দিতে হবে, সেই জন্য এখানে মাল্টিপল অর একটা হওয়া উচিত ছিল। ডিসক্রিমিনেশনে কি হবে, স্টিমুলাস ভ্যারাইটিস স্টিমুলাস, আবার রেসপন্স কি হবে, স্পেসিফিক রেসপন্স তোমাকে দিতে হবে। আর কমপ্লেক্সের ক্ষেত্রে মাল্টিপল তোমাকে রিয়াকশন স্টিমুলাস, মাল্টিপল তোমাকে রেসপন্স তোমাকে করতে হচ্ছে। এই হচ্ছে সিম্পল করে মনে রাখার জন্য একটা ছকের সাহায্যে দেওয়া আছে। এখন এই রিয়াকশন টাইম থেকেও এখানে 50টা মতো এমসিকিউ এখানে দেওয়া আছে, সেটা তোমরা দেখে নেবে, ভালো করে পড়ে নেবে। এইবার আসি আমাদের মেজারমেন্ট অফ ব্যালেন্স বলতে আমরা কি বুঝি। ব্যালেন্স মানে হচ্ছে ভারসাম্য, অর্থাৎ আমাদের শরীরের যে স্ট্যাটিক কন্ডিশন বা ডাইনামিক কন্ডিশনে একটা নিজেকে নিয়ন্ত্রণে রাখার যে ক্ষমতা, সেই ক্ষমতাকেই আমরা কি বলবো, ব্যালেন্স। ব্যালেন্স ইজ দ্য এবিলিটি, একটা সক্ষমতা, ঠিক কি করছে, টু মেনটেন দ্য বডি পজিশন ওয়েদার স্টেশনারি অর মুভিং ওভার বেস সাপোর্ট উইদাউট ফলিং, অর্থাৎ তুমি নির্দিষ্ট একটা পজিশনে, সেটা হতে পারে স্ট্যাটিক হতে পারে ডাইনামিক, এই অবস্থায় কতক্ষণে শরীরের ভারসাম্যকে তুমি রক্ষা করছো, সেই রক্ষা করার ক্ষমতাকেই বলা হবে ব্যালেন্স এবিলিটি। এই ব্যালেন্সও দেখা যাচ্ছে মূলত দুই প্রকার, স্ট্যাটিক ব্যালেন্স, ডাইনামিক ব্যালেন্স। এখন স্ট্যাটিক ব্যালেন্স এই স্থির ভারসাম্য, এখানে কি বলেছে যে উদাহরণ হিসাবে যে বিভিন্ন প্রকার আমরা যৌগিক পশ্চার করি বা জিমনাস্টিক্স আমরা করি, কিন্তু একটা স্টেশনারি পজিশনকে আমরা হোল্ড করি জিমনাস্টিক্সে, বা যৌগিক এক্সারসাইজে বিভিন্ন একটা পশ্চার আমরা হোল্ড করি, সেগুলো সবই আমাদের স্ট্যাটিক ব্যালেন্স এবিলিটি। ডাইনামিক ব্যালেন্স কি, যে আমরা হাঁটছি চলছি দৌড়াচ্ছি বা বিভিন্ন প্রকার পারফরমেন্স করছি, সেই অবস্থায় আমাদের শরীরের যে ভারসাম্যকে রক্ষা করার ক্ষমতাকে আমরা বলবো ডাইনামিক এবিলিটি বা ব্যালেন্স এবিলিটি। এখন এই ব্যালেন্স মেজার করার জন্য বেশ কিছু টেস্ট আছে, সেগুলোর নাম যদি আমরা দেখি, সব থেকে পরিচিত এবং জনপ্রিয় টেস্ট ছাত্রছাত্রীদের জন্য সেটা হচ্ছে স্টক স্ট্যান্ড টেস্ট, যেটার সাহায্যে কি মাপা করে, স্ট্যাটিক ব্যালেন্স। কিভাবে করে তার পদ্ধতি এখানে এক লাইনে লেখা আছে, আমি সেটাকে পড়ছি না। তারপরে কি আছে, ফিলিমগো ব্যালেন্স টেস্ট, যেটাও কি করে, সেটাও একটা স্ট্যাটিক ব্যালেন্স নির্ণয় করার জন্য ব্যবহার করা হয়। বিম ওয়ার্ক টেস্ট, এখানে দেখো বিম ওয়ার্ক টেস্ট কি করবে, ডাইনামিক ব্যালেন্স। আবার ডাইনামিক ব্যালেন্সের জন্য ওয়াই ব্যালেন্স টেস্ট ব্যবহার করতে পারা যায়। আবার ব্যালেন্স ইরোর স্কোরিং সিস্টেম বিইএস, যেখানে যেটার মাধ্যমে বোথ ডাইনামিক এবং স্ট্যাটিক ব্যালেন্স নির্ণয় করা যায়। ক্লিয়ার? এখানেও ব্যালেন্স থেকে 50টা মতো এমসিকিউ দেওয়া আছে বিভিন্ন ধরনের, সেগুলোকে তোমরা ভালো করে পড়ে নেবে। এইবার আসি কোঅর্ডিনেশন বলতে আমরা কি বুঝবো। দেখো কোঅর্ডিনেশন হচ্ছে আমাদের একটা এমন একটা অ্যাবিলিটি, যেটা আমাদের ডিফারেন্ট যে বডি পার্টস গুলো আছে, সেই বডি পার্টস গুলো কি করবে, ওয়ার্ক করবে, সেগুলো স্মুথলি ওয়ার্ক করবে এবং এফিসিয়েন্টলি ওয়ার্ক করবে এবং অ্যাকুরেটলি ওয়ার্ক করার যে ক্ষমতা, তখনই আমরা তাকে বলবো কোঅর্ডিনেশন এবিলিটি বা কোঅর্ডিনেশন। অর্থাৎ শরীরের যে বিভিন্ন অঙ্গ সঞ্চালন ও ইন্দ্রিয় কাজের মধ্যে এবং নির্দিষ্ট সময়কে বজায় রেখে কার্য সম্পাদন করার ক্ষমতা, অর্থাৎ শরীরে যে আমাদের ডিফারেন্ট যে বডি পার্টস আছে, সেই বডি পার্টস গুলো একসাথে কাজ করবে, কিভাবে কাজ করবে, অ্যাকুরেটলি কাজ করবে, এফিসিয়েন্টলি কাজ করবে, এফেক্টিভলি কাজ করার যে ক্ষমতা, তাকেই আমরা কি বলবো, কোঅর্ডিনেশন। এখনো বিভিন্ন প্রকার কোঅর্ডিনেশন আছে, যেমন ধরো আই হ্যান্ড কোঅর্ডিনেশন, আই ফুট কোঅর্ডিনেশন, হোল বডি কোঅর্ডিনেশন। এইগুলো তার উদাহরণ দেখো, আই হ্যান্ড কোঅর্ডিনেশন আমরা কিভাবে করি, বল ক্যাচিং বা ব্যাডমিন্টনের শট, এখানে হ্যান্ড আই কোঅর্ডিনেশন, কোনো কিছুকে দেখছি, দেখার পরে সেটাকে আমরা করছি, তার মধ্যে একটা সম্পর্ক আছে। আই ফুট কোঅর্ডিনেশন, যেখানে ফুটবল কিকিং বা ডিবলিং,
যদি ভালো করে না দেখি তাহলে কি ডিপলিং হবে? হবে না। হোল বডি কোঅর্ডিনেশন, বিভিন্ন প্রকার দেখো জিমন্যাস্টিক, রুডিং বা ড্যান্সিং, সেখানে কি করছি, ড্যান্স করতে গেলে আমরা জানি কোঅর্ডিনেশন, বা অ্যারোবিক্স বা জুম্বা এগুলো করতে গেলে কি হয়, আমাদের হোল বডির একটা কোঅর্ডিনেশন দরকার। বা এই যে আমাদের ধরো ফিজিক্যাল এডুকেশনের ফার্স্ট বিপিএড কোর্সে, বেসিক কোর্সে কি হয়, বিভিন্ন প্রকার জেনারেল অ্যাক্টিভিটি করানো হয়, ধরো ক্যালিস্থেনিক্স, ডাম্বেল, লেজিম, পোল ইত্যাদি। এই ডিলগুলো কেন করানো হচ্ছে, তোমাদের মধ্যে নিউরোমাসকুলার কোঅর্ডিনেশনকে ডেভেলপ করা, হোল বডির একটা কোঅর্ডিনেশনকে ডেভেলপ করানোর জন্য কিন্তু এই ধরনের অ্যাক্টিভিটি গুলো করানো হয়। এখন এই কোঅর্ডিনেশন মেজারমেন্ট করার জন্য বেশ কিছু ইম্পর্টেন্ট টেস্ট যেগুলো আছে সেগুলোকে আমরা যদি একটু দেখে নিই, এই টেস্টগুলো কি ধরনের কি মেজার করে। যদি আমরা হ্যান্ড আই কোঅর্ডিনেশন মেজার করতে চাই, তাহলে আমাদের দেখো ওয়াল টস টেস্ট বা অল্টারনেটিভ হ্যান্ড টু ওয়াল টেস্ট আমরা মেজার করতে পারি। সেটা কি করে, একটা ওয়াল থেকে একটা 1 মিটার বা 3 মিটার ডিস্টেন্সে দাঁড়িয়ে 30 সেকেন্ডের মধ্যে অল্টারনেটিভ বল, একটা টেনিস বল দেয়ালে ছুড়ে সেটাকে ক্যাচ যে হাতে ধরা হয়, অপর হ্যান্ড থেকে ছুড়ে অপর হ্যান্ড দিয়ে ধরতে হয়, সেই টেস্টটা করা হয়। আবার রিয়াকশন এন্ড কোঅর্ডিনেশন, এই দুটো যদি আমরা একসাথে মেজার করতে চাই, বল ক্যাচিং টেস্ট আছে। আবার স্পিড এবং আপার লিম কোঅর্ডিনেশন করলে প্লেট টেপিং টেস্ট আছে। আই ফুট কোঅর্ডিনেশনের জন্য আই ফুট কোঅর্ডিনেশন টেস্ট আছে। আবার আই হ্যান্ড কোঅর্ডিনেশনের জন্য আই হ্যান্ড কোঅর্ডিনেশনের টেস্ট আছে, যেটা থ্রো করবে এবং ক্যাচ করবে। এখন এই যে কোঅর্ডিনেশন, সেখান থেকেও এখানে 50 মতো কোশ্চেন এখানে রাখা আছে, যেগুলো তোমরা করে নেবে, তাহলে তোমাদের মধ্যে আরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এইবার আসি আমাদের পরের পার্টে, বডি কম্পোজিশন। মেজারমেন্ট অফ বডি কম্পোজিশন কিভাবে মেজার করা হবে। আগে জানতে হবে বডি কম্পোজিশনটা কি। বডি কম্পোজিশন মানে হচ্ছে সাধারণত আমাদের শরীরের গঠন, অর্থাৎ বডি কম্পোজিশন হচ্ছে আমাদের শরীরের ভিতর যে বডি ফ্যাট পার্সেন্টেজ, লিন বডি মাস, ফ্যাট বডি মাস, এবং যে বিভিন্ন প্রকার যে মাসেল, বোন এবং যে ওয়াটার ইত্যাদি থাকে, তার অনুপাতকেই আমরা বলবো কি বডি কম্পোজিশন। এখন এই বডি কম্পোজিশনের কতগুলো কম্পোনেন্ট আছে, সেগুলো কি কি, ফ্যাট মাস, ফ্যাট মাস বলতে আমাদের শরীরে কত পরিমাণ ফ্যাট আছে, লিন বডি মাস, কত পরিমাণ মাসেল আছে, বোন মাস, কতগুলো হাড়ের যে গুলো আছে সেটা মেজার করার জন্য, ওয়াটার কম্পোনেন্ট, শরীরে জলের পরিমাণ কতটা, এইগুলো হচ্ছে সব বডি কম্পোজিশনের এক একটা উপাদান। এখন এইগুলো মেজার করা সব থেকে সহজ এবং সব থেকে ইজিয়েস্ট টেকনিক হচ্ছে আমাদের কি, এক হচ্ছে আমরা বিএমআই দিয়ে মেজার করতে পারি, যেখানে হাইট ওয়েট দিয়েই আমরা এই বডি কম্পোজিশন মেজার করা যায়। আর একটা অল্টারনেটিভ সহজ পদ্ধতি, যেটা সাধারণত বেশিরভাগ আমাদের স্কুল কলেজে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে স্কিন ফোল্ড ক্যালিপারের সাহায্যে, যেটাকে আমরা স্কিন ফোল্ড মেজারমেন্ট করি। সেখানে বিভিন্ন প্রকার বডি ফ্যাট, শরীরের বিভিন্ন অংশের ফ্যাট গুলোকে আমরাকে নিয়ে সেগুলোকে আমরা বডি কম্পোজিশন ব্যবহার করি। এর বাইরেও বেশ কিছু টেস্ট আছে যেগুলোর নাম তোমাদের জানা দরকার, যেটা হচ্ছে বায়ো ইলেকট্রিক্যাল ইন্ডিপেন্ডেন্স অ্যানালিসিস, বিআইএ নাম হিসাবে পরিচিত, বা হাইড্রোস্টিং ওয়েনিং, তারপরে হচ্ছে ডুয়েল এক্সরে, ডুয়েল এনার্জি এক্সরে দিয়েই কিন্তু আমাদের এই টেস্ট করা হয়। এছাড়াও বুট প্যাড নামক একটা ইয়ার ডিসপ্লেসমেন্ট, এটা প্লেথমোসমোগ্রাফি, যার মাধ্যমে কিন্তু এই বডি কম্পোজিশন মেজার করা হয়। এগুলো সাধারণত মেডিকেলে ব্যবহার করা হয়। আমাদের ফিজিক্যাল এডুকেশন ফিল্ডে মূলত স্কিন ফোল্ড ক্যালিপার, বিএমআই দ্বারাই কিন্তু মূলত ব্যবহার করা হয়। এখন এই বিএমআই যখন আমরা বললাম, এই বডি কম্পোজিশন মেজার করার জন্য যে ইউনিট গুলো আছে, দেখো যেটা বেরোয় সেটা হচ্ছে পার্সেন্টেজ অফ বডি ফ্যাট, বডি মাস, ফ্যাট মাস হচ্ছে কিলোগ্রাম, আর বিএমআই এর ফর্মুলা কি, কেজি পার মিটার স্কোয়ার। ক্লিয়ার? এখন এই পরীক্ষায় মাঝে মধ্যে আসে বিএমআই এর ফর্মুলা কি। বিএমআই নির্ণয়ের ফর্মুলা হচ্ছে ওয়েট ইন কেজি, অর্থাৎ তুমি যে ওয়েটটাকে নেবে সেটা কেজিতে নির্ণয় করবে, ডিভাইডেড বাই হাইট ইন মিটার স্কোয়ার, মানে হাইট যেটা নেবে সেটাকে মিটার স্কোয়ারে তুমি নেবে। প্রথমে মিটার নিলে সেটাকে স্কোয়ার করে দিয়ে ডিভাইডেড করে দিলেই হবে। এখন এই বিএমআই চারটা তোমাদের ভীষণভাবে মনে রাখার দরকার, যে কোন বিএমআই থেকে তোমরা যে প্রাপ্ত স্কোর গুলো পাবে, কোনটাকে আন্ডার ওয়েট, কোনটাকে ওভার ওয়েট, যে তুমি নিউট্রিশনাল স্ট্যাটাস বা হেলথ স্ট্যাটাস আমরা যাই বলি না কেন, সেটা যখন কোনো শিক্ষার্থী বলা হয় কখন বলবে, যদি তোমাদের মোর দেন 80, অর্থাৎ এখানে কি আছে 80.25 যদি হয়, তখন আমরা কি বলবো, আন্ডার ওয়েট। যদি 18.5 থেকে 24.9, তাহলে সেটা হচ্ছে নর্মাল ওয়েট বলবো। আর যদি 25 থেকে 29 ওভার ওয়েট, যদি মোর দ্যান 30 হয়, তখন আমরা তাকে কি বলবো, ওবেস বা ওবেসিটি। এটা কিন্তু মুখস্থ করে রাখবে, এটা কিন্তু অ্যাকর্ডিং টু WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের চার্ট।
ক্লিয়ার? এরপরে দেখো এই যে স্কিন ফোল্ড গুলো আমরা মেজারমেন্ট করেছিলাম, সেগুলো মূলত এই যে স্কিন ফোল্ড দিয়ে কোন কোন শরীরের অংশ দিয়ে আমাদের এই বডি ফ্যাট পার্সেন্টেজ মেজার করা হয়, সেই সাইড গুলোর আমি জাস্ট কতগুলো নাম এখানে তোমাদের জন্য রেখেছি বোঝার জন্য। ট্রাইসেপস, বাইসেপস, সাবস্ক্যাপুলা, সুপ্রাইলিয়াক, থাই, চেস্ট, অ্যাবডোমেন, এখানে একটা ছবি দেওয়া আছে। এই অংশগুলোকে মূলত বেসিক্যালি এগুলোকেই ব্যবহার করা হয়, এর বাইরেও আরো কিছু আছে, কিন্তু মূলত মোস্ট প্রবাবলি সব থেকে বেশি যেগুলো ইউজ হয় সেগুলো এই কটা কম্পোনেন্টের মাধ্যমে কিন্তু স্কিন ফোল্ড ক্যালিপারের সাহায্যে মেজারমেন্ট করা হয়। এখানেও এই বডি কম্পোজিশন থেকে 50 এমসিকিউ কোশ্চেন তোমাদেরকে দেওয়া আছে, খুব ইজি কোশ্চেন এবং ভ্যারাইটিস টাইপ অফ কোশ্চেন তোমাদেরকে দেওয়া আছে, যাতে তোমাদের বডি কম্পোজিশন থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসুক তোমাদের যাতে কোনো প্রকার অসুবিধা না হয়। ক্লিয়ার? এইবার আসি পরবর্তী যেটা মেজারমেন্ট অফ স্ট্রেংথ এন্ডুরেন্স। সেখান থেকে স্ট্রেংথ এন্ডুরেন্স কি? স্ট্রেংথ এন্ডুরেন্স হচ্ছে, দেখো স্ট্রেংথ আর এন্ডুরেন্স, বল সহনশীলতা বলতে আমরা কি বুঝি? বল সহনশীলতা হচ্ছে একটা দীর্ঘ সময় ধরে কোনো কাজ চালিয়ে যাওয়ার ক্ষমতা, তখনই আমরা তাকে বলবো স্ট্রেংথ এন্ডুরেন্স। এখন এই স্ট্রেংথ এন্ডুরেন্স কে মেজার করার জন্য বিভিন্ন প্রকার টেস্ট, আমাদের বিভিন্ন প্রকার মাসেলকে আমাদের মাসেল বা মাসেল গ্রুপের আমাদের টেস্ট এগুলো আছে, তার নাম দেখো পুশ আপ টেস্ট, যেগুলো আপার বডির কে, যেগুলো শোল্ডার বা চেস্ট, ট্রাইসেপস এইগুলোর স্ট্রেংথ এন্ডুরেন্স মেজার করা হয়। সিট আপের মাধ্যমে অ্যাবডোমিনাল মাসেলের হয়ে থাকে, পুল আপ টেস্টের মাধ্যমে আপার বডি বা বাইসেপস হতে পারে, স্কোয়াট টেস্ট বা এটাকে হবে স্কোয়ার থাস্ট, যার মধ্যে লোয়ার বডির আমরা স্ট্রেংথ এন্ডুরেন্স মাপি, বা ফ্লেক্স আর্ম হ্যাং যেটা আপাতত ফিটনেস টেস্টে আছে, সেই টেস্টের মাধ্যমে কিন্তু স্ট্যাটিক স্ট্রেংথ এন্ডুরেন্স মেজার করা হয়। এক্ষেত্রেও স্ট্রেংথ এন্ডুরেন্স থেকে এখানে 50 টাইপস অফ এমসিকিউ দেওয়া আছে, সেগুলো আর আমরা বলছি না। এরপরে আসছে যখন লাস্ট যেটা ছিল মেজারমেন্ট অফ পাওয়ার। দেখো আমরা স্ট্রেংথ পড়েছি, স্ট্রেংথের অ্যাডভান্স ফর্ম, তাকেই আমরা কি বলবো পাওয়ার, এর বাইরে আর কিছু না। পাওয়ার হচ্ছে যে যেটা এক্সপ্লোসিভ স্ট্রেংথ আমরা পড়েছিলাম, সেই এক্সপ্লোসিভ স্ট্রেংথটাই হচ্ছে পাওয়ার। অর্থাৎ পাওয়ার বলতে বোঝায় হচ্ছে দ্রুত গতিতে বল প্রয়োগ করার ক্ষমতা, অর্থাৎ দ্রুত গতিতে একটা কাজ করার যে ক্ষমতা, তাকেই আমরা কি বলবো পাওয়ার। এই যে বা একে অনেক সময় এক্সপ্লোসিভ স্ট্রেংথ বা এক্সপ্লোসিভ পাওয়ার নামে পরিচিত। তাহলে পাওয়ার কি বলছে? পাওয়ার ইজ দ্য এবিলিটি টু এক্সাক্ট ম্যাক্সিমাম ফোর্স দ্য শর্টেস্ট পিরিয়ড অফ টাইম। অল্প সময়ের মধ্যে আমি ম্যাক্সিমাম ফোর্স প্রয়োগ করার যে ক্ষমতা, সেটাই হচ্ছে আমার পাওয়ার। এই পাওয়ার মাপার ফর্মুলা কি পরীক্ষায় কিন্তু মাঝে মধ্যে আসে, ফোর্স ইন্টু ভেলোসিটি। পাওয়ার ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু ভেলোসিটি। ক্লিয়ার? এখন এই পাওয়ার বিভিন্ন প্রকার ধরন হতে পারে, এক্সপ্লোসিভ পাওয়ার, স্পিড, এন্ডুরেন্স, ইলাস্টিক পাওয়ার। যেমন এই এক্সপ্লোসিভ পাওয়ার, একে আমরা কি বলবো? একেবারে তীব্র এবং দ্রুত শক্তি প্রয়োগ, যেমন জাম্পিং, থ্রোয়িং, এই যে যখন শর্ট পাট করছি, তারপরে তোমাকে ওই আমরা যখন জ্যাভলিন ছুটছি, ডিসকাস ছুটছি, এগুলো কি এক্সপ্লোসিভ পাওয়ার যাদের ভালো, তারাই কিন্তু এই পারফরমেন্সে ভালো হয়। স্পিড স্ট্রেংথ আমরা কি বলবো? যেমন বিভিন্ন প্রকার লোড নিয়ে দ্রুত গতিতে কোনো মুভমেন্ট করার ক্ষমতাকে বলবো। ইলাস্টিক পাওয়ার কোনগুলোকে বলবো? যখন মাসেল ইলাস্টিসিটি যাদের ভালো, যেমন হাই জাম্প আমরা যখন দেব, তখন কি হবে? স্প্রিন্টিং স্টার্ট আমরা যখন করব, সেগুলো কি যদি মাসেল ইলাস্টিসিটি না থাকে, তাহলে কিন্তু আমাদের এই ইলাস্টিক পাওয়ার কখনোই ডেভেলপ হবে না। এখন এখানে বিভিন্ন এই পাওয়ার মেজারমেন্ট করার জন্য বিভিন্ন প্রকার টেস্ট এখানে আমি দেখো দিয়েছি। স্ট্যান্ডিং বড জাম্প, যার সাহায্যে কি করছে লেগ এক্সপ্লোসিভ পাওয়ার মাপা হয়। ভার্টিক্যাল জাম্প, সেখানে কি হচ্ছে লোয়ার বডি পাওয়ার মাপা হয়। মেডিসিন বল থ্রো, আপার বডি পাওয়ার মাপা হয়। তারপরে হচ্ছে মার্গিয়া কালম্যান পাওয়ার টেস্ট, অ্যানোরোবিক লেগ পাওয়ার মাপার জন্য এটা ব্যবহার করা হয়। আর হচ্ছে উইনগেট অ্যানোরোবিক টেস্ট, যেটা অ্যানোরোবিক পাওয়ার মাপার জন্য কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। এখন এখান থেকেও এই পাওয়ার থেকেও বেশ 50টা এমসিকিউ প্রশ্ন তোমাদের জন্য রাখা আছে, যাতে কোনো প্রকার সমস্যা না হয়। এখন ঘটনা হচ্ছে এই যে যে সাব টপিক তোমাদের আজকের সেন্টার যেটা রাখা হয়েছিল, সেই দুটো দেখো অলরেডি আমরা মোটামুটি কভার করে ফেলেছি, কারণ বেশি ডিটেলস বিস্তারিত বললে আমাদের বোধহয় আমরা সিলেবাসটাকে শেষ করতে পারবো না। সেই জন্য মোটামুটি একটা ধারণা, ওভারঅল কনসেপ্ট দেওয়া হয়ে গেছে। এইবার আজকে আমরা আসবো আজকের হচ্ছে কুইজে।